আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি সুমাইয়া বিনতে জাফর, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যাজ এ ফ্যাকাল্টি এবং কন্টেন্ট রাইটার হিসেবে নিযুক্ত আছি। আজকে আমরা শিখব চমৎকারভাবে ব্লগ লেখার 5টি দুর্দান্ত টিপস সম্পর্কে। যেই কার্যকরী টিপসগুলো ব্যবহার করে আপনিও খুব সহজে আপনার রিডারদের সামনে লেখা ব্লগ পোস্টগুলোকে ফুটিয়ে তুলতে পারবেন। তাই চলুন দেরি না করে শিখে নেওয়া যাক আজকের টিপসগুলো। টিপ নাম্বার 1, ইউজ এ ক্যাচি টাইটেল। ক্যাচি টাইটেল বলতেই আমরা বুঝতে পারছি যে এমন একটি টাইটেল যেটা রিডারদের দৃষ্টি আকর্ষণ করবে। খুবই সহজভাবে তাদের সামনে টাইটেলটি যাতে উপস্থাপন করা হয় যাতে তাদের পড়তে সুবিধা হয়। টাইটেলের মাধ্যমেই কিন্তু আমাদের রিডাররা ডিসাইড করে তারা আমাদের লেখা সম্পূর্ণ ব্লগ পোস্টটি পড়বে কি না। যার কারণে টাইটেল লেখার ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই বৈশিষ্ট্যগুলো যাতে আমাদের টাইটেলে থাকে। ফার্স্টেই আছে বি স্পেসিফিক। বি স্পেসিফিক বলতে আমরা কি বুঝি? বি স্পেসিফিক বলতে আমরা টাইটেলে যে কথাটি বলতে চাচ্ছি সেটা যাতে সুস্পষ্টভাবে উল্লেখ করতে পারি আমরা। সেকেন্ডে আছে প্রোভাইড দ্য এক্স্যাক্ট ইনফরমেশন। আপনি যে ইনফরমেশনগুলো গ্যাদার করেছেন আপনার ব্লগে লেখার জন্য সেই ইনফরমেশন যেভাবে উপস্থাপন করেন এবং যাই রিডারদেরকে বেনিফিট দেবে ওই ইনফরমেশনের সঠিক গাইডটা যাতে তারা টাইটেলের মাধ্যমে পায় এমনভাবে টাইটেলটি উপস্থাপন করতে হবে আপনাকে। কিপ ইট শর্ট। টাইটেলটা যাতে অনেক বড় না হয়ে যায়। অনেক বড় হয়ে গেলে টাইটেলটা কিন্তু নিজের যথার্থতা হারাবে। তাই আমাদের টাইটেলটা স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী 7 থেকে 9 শব্দের মধ্যেই রাখতে হবে। সর্বশেষ বি ইউনিক। এখন ইউনিকনেসের কথা কেন বলা হয়েছে? আমার টাইটেলটি অবশ্যই অন্য 8-10টা টাইটেলের থেকে ইউনিক হতে হবে। কোন টপিকের উপরে? যেই টপিকটা নিয়ে আমি লিখেছি বা লিখছি। কেননা হতে পারে অন্যান্য ওয়েবসাইট অবশ্যই আমার আগে সেম টপিকের উপরে ব্লগ লিখে থাকতে পারে। তাহলে রিডার কেন আমার ব্লগটি পড়বে, অন্য ব্লগটি পড়বে না? শুধুমাত্র আমার টাইটেলের কারণে। যদি আমি এক্স্যাক্ট ইনফরমেশন টাইটেলে উপস্থাপন করতে পারি অ্যাজ এ ইউনিক ওয়েতে, তাহলে রিডার অবশ্যই তার ব্লগ পড়ার আগ্রহটি আমার টাইটেলের মাধ্যমেই খুঁজে পাবে। সো আপনার ওয়েবসাইটে আপনার লেখা ব্লগটি সে পড়তে আগ্রহ প্রকাশ করবে। টিপ নাম্বার 2, ক্রিয়েট অ্যান আউটলাইন। আউটলাইন ক্রিয়েট করা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্লগের ক্ষেত্রে। আপনি যখন একটি টপিক সিলেক্ট করলেন তখন দেখা যাবে যে সুন্দরভাবে গুছিয়ে আপনি যে ইনফরমেশনগুলো ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন সেটার জন্য একটা প্ল্যান করা প্রয়োজন, যার কারণে এই আউটলাইনটি অনেক গুরুত্বপূর্ণ। সো আউটলাইনটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে যার মাধ্যমে আপনি আপনার আইডিয়াগুলোকে সিকোয়েন্স মেনটেন করে ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার ব্লগে। সো ইন্ট্রোডাকশন পার্ট দেখা যাচ্ছে, বডি পার্ট দেখা যাচ্ছে অ্যান্ড কনক্লুশন পার্ট দেখা যাচ্ছে। ইন্ট্রোডাকশন পার্টে মূলত আমরা কি করে থাকি যে আমাদের রিডাররা ইন্ট্রোডাকশন পার্ট যখন পড়েন তখন নিজেদেরকে এই পার্টের সাথে এঙ্গেজ করতে চেষ্টা করেন। সো আমরা রিডারদেরকে ইন্ট্রোডাকশন পার্টের মাধ্যমে কানেক্ট করার ট্রাই করব যেন কথাগুলো বা ব্লগের লেখাগুলো তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। সে যে ইনফরমেশন নিতে ওয়েবসাইটে এসেছেন সেই ইনফরমেশন তিনি এখানেই পাবেন, এটা কনভিন্স করা ইন্ট্রোডাকশন পার্টে জরুরি। সো আমরা যদি একটা উদাহরণ দেখি, একটা ওয়েবসাইটে আমরা যদি যাই, ঢাকা ফরেস্ট লিমিটেডের ব্লগ সেকশনে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো যে র্যান্ডমলি একটা ব্লগে আমরা যদি ভিজিট করি, 5 এক্সক্লুসিভ টিপস টু চুজ ইউর রাইট নিটওয়্যার। আমরা টাইটেলটি দেখেই বুঝতে পারছি যে এখানে 5টা টিপস দেওয়া আছে যার মাধ্যমে আমি আমার জন্য সঠিক নিটওয়্যারটি খুঁজে পাবো। ঠিক আছে, টাইটেল দেখে কিন্তু আমার ব্লগের সাবজেক্টটা একদম ক্লিয়ার। সো ইন্ট্রোডাকশন পার্টে আমরা চলে আসি। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। সো এখানে আমরা অডিয়েন্সের সাথে কিভাবে কানেক্ট করেছে তারা আমরা যদি একটু দেখি, থিঙ্কিং অফ এ নিট ফ্যাব্রিক ইউ ক্যান ভিজুয়ালাইজ। এখানে যে ইউ ক্যান বলেছে এটা কিন্তু রিডারের উদ্দেশ্যে বলা হয়েছে। রিডার যখন এই কথাটা পড়বে তখন কিন্তু বুঝতেই পারবে যে এই কথাটা যেন তাকেই বলা হয়েছে। সেক্ষেত্রে রিডার সাথে সাথে এই ব্লগটির সাথে নিজেকে কানেক্ট করতে পারবে এবং পরবর্তীতে এই ব্লগটি পড়ার জন্য নিজের আগ্রহ তৈরি করবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বডি পার্টে। সো বডির ক্ষেত্রে আমরা কি করব, যখন আমরা যে ইনফরমেশনগুলো ওই টপিকে গ্যাদার করে ফেলবো সেটা আমি প্যারাগ্রাফ আকারে লিখতে চাচ্ছি, সাব হেডিং আকারে, বুলেট পয়েন্টস আকারে, কিভাবে লিখবো সেটা আউটলাইন করে ফেলবো। যেমন এখানে অনেকগুলো হেডিংস দিয়ে পয়েন্ট আউট করা আছে। ঠিক আছে, এই ব্লগটি পয়েন্ট আউট করা আছে বিভিন্ন হেডিংসের মাধ্যমে। এই হেডিংসগুলো দিয়েই প্রকাশ পাচ্ছে যে এই হেডিংয়ের ভেতরে যে প্যারাগুলো আছে কি রিলেটেড বলা আছে। ঠিক আছে, আমার হেডিংগুলো এমনভাবে লিখতে হবে যাতে আমার ভেতরে ইনফরমেশনগুলো কিসের বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটা নিয়ে আমি হেডিংটা পড়েই যাতে একটি ধারণা পেয়ে যেতে পারি। ছোট ছোট প্যারা দিয়ে আমি
এই হেডিংগুলো কভার করব। সবসময় চেষ্টা করব যে আমরা বডি পার্টে যে প্যারাগুলো রাখবো বা প্যারাগ্রাফটা লিখবো সেটা যাতে ছোট ছোট প্যারা আকারে আমরা লিখি। কারণ আমরা যদি ছোট প্যারা আকারে না লিখি সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত, যেমন উদাহরণস্বরূপ আবার চলে যাচ্ছি ওয়েবসাইটটাতে, আমরা যদি এই প্যারা আকারে না লিখে আমরা যদি সম্পূর্ণ বডি সাইডটাকে যদি একটা প্যারা দিয়ে লিখে ফেলতাম প্যারাগ্রাফ আকারে, তখন কিন্তু রিডার হিসেবে আমার এটা পড়তে খুবই একঘেয়ে লাগতো। তো যার কারণে আমি কিন্তু এটা সামনের দিকে পড়ার জন্য আগ্রহ পেতাম না বা আমার মনোযোগ থাকতো না, যতই আপনি ইউজফুল ইনফরমেশন এখানে ইনপুট দেন না কেন। তো আমার মনোযোগ আকর্ষণ করার জন্য আপনার কিন্তু ছোট ছোট প্যারা আকারে ব্লগটি লিখতে হবে। চেষ্টা করব যে 2 থেকে 3 বাক্যের বেশি যাতে একটা প্যারাতে না থাকে। তো আমরা চলে যাচ্ছি শেষ যে পার্টটা আছে, কনক্লুশন পার্ট। কনক্লুশনে আমরা সবসময় চেষ্টা করব যে সিদ্ধান্তমূলক কোনো আলোচনা বা সম্পূর্ণ ব্লগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যে বিষয়গুলো তুলে ধরেছি, সেটা ছোট্ট একটা সামারি করে দিতে, এবং চাইলে আমরা এখানে কল টু অ্যাকশন বাটনও অ্যাড করে দিতে পারি, যার মাধ্যমে আমার রিডাররা সরাসরি আমার সাথে কানেক্ট করতে পারবে। সো এভাবেই আমরা আমাদের ব্লগটা শেষ করতে পারি। এখন আমরা চলে যাচ্ছি টিপ নাম্বার 3-তে, কিওয়ার্ড ডেনসিটি। এখন কিওয়ার্ড ডেনসিটি বলতেই আমরা বুঝতে পারছি যে এখানে কিওয়ার্ডের ঘনত্বের কথা বলা আছে। যে কোনো একটা ফোকাস কিওয়ার্ডকে বেস করেই তো আমরা লিখে থাকি আমাদের ব্লগগুলো, তাই না? তো কিওয়ার্ড ডেনসিটির ক্ষেত্রে আমার লক্ষ্য রাখতে হবে আমার ব্লগের সাইজের উপর ডিপেন্ড করে আমার ফোকাস কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ আমার ব্লগটার ডেনসিটি যখন বড় হবে তখন দেখা যাবে আমার ফোকাস কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করার রেশিওটাও বেড়ে যাবে। সো এক কথায় যদি বলতে যাই, আমরা চেষ্টা করব যে কিওয়ার্ড ডেনসিটি 0.2% রাখার। এখন এটাকে শব্দে যদি আমরা ব্যবহার করি তাহলে 1000 থেকে 1200 শব্দের ব্লগের মধ্যে আমরা চেষ্টা করব যে 2 থেকে 3 বার আমাদের ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করার জন্য। এখন ফোকাস কিওয়ার্ডটা কোথায় ব্যবহার করা যেতে পারে? প্রথম 100 শব্দের মধ্যে চেষ্টা করতে পারি আমরা বডি সেকশনে একবার রাখার জন্য, সাব হেডিং এ একবার রাখতে পারি, আমরা চাইলে শেষের দিকে একবার রাখতে পারি। কিছু কিছু জায়গায় ইমপ্লিমেন্ট করাটা মাস্ট। সো সেক্ষেত্রে আমাদের বুঝে শুনে কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু অন্যদিকে এলএসআই কিওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে। কিওয়ার্ড স্টাফিং ব্যতীত আমরা যে কোনো জায়গায় আমরা যতবার ইচ্ছা আমরা এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে পারি। সো আশা করছি ব্যাপারটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে গিয়েছে। চলে যাচ্ছি টিপ নাম্বার 4-এ, ইন্টারলিঙ্কিং। এখন ইন্টারলিঙ্কিং বলতে আমরা কি বুঝি? আমরা ইন্টারলিঙ্কিং বলতে বুঝি আমাদের একটি ব্লগে যে কোনো কিওয়ার্ড বা শব্দের সাথে অন্য আরেকটি পেজের লিঙ্ক করে দেওয়া। এখন ওই অন্য পেজটি কি অন্য ওয়েবসাইটের নাকি আমারই ওয়েবসাইটের, সেটা বোঝাটাও গুরুত্ব বহন করছে এখানে। আমরা আগের উদাহরণে যদি চলে আসি, যে এই ব্লগে আমরা দেখছি যে এই জায়গায় একটা ইন্টারলিঙ্কিং করা আছে, নিটওয়্যার এক্সপোর্টার ইন বাংলাদেশ, ওকে, রেড হয়ে আছে। নিচে আরেকটা ইন্টারলিঙ্ক করা আছে নিট সাপ্লায়ার। আমি যদি এখানে ক্লিক করি তো দেখা যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে, যেখানে হচ্ছে নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার নিয়ে বলা আছে। সো একই ওয়েবসাইটের একটি ব্লগ পেজ থেকে আমাকে আরেকটি পেজে নিয়ে যাচ্ছে এই ইন্টারলিঙ্ক। সো এর ফলে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে আপনি যখন আপনার ব্লগে ইন্টারলিঙ্ক করবেন একটি ইনফরমেটিভ কন্টেন্টের সাথে আরেকটি ইনফরমেটিভ কন্টেন্টের, কিংবা একটি ইনফরমেটিভ কন্টেন্টের সাথে একটি মানি কন্টেন্টের, তখন দেখা যাবে যে আপনার ওয়েবসাইটে আসা ভিজিটরদের টাইম কিন্তু বাড়ছে। কারণ আমি ইনফরমেশন গ্যাদারিং এর পাশাপাশি আমি ওই বিষয়টি বা ওই সার্ভিসটি যদি নিতে চাই তাহলে আমি কিন্তু এখান থেকেই নিতে পারছি। যেমন এখানে আমি ইন্টারলিঙ্কিং এ ক্লিক করার পরে আমাকে এখানে ওয়েব পেজে নিয়ে এসেছে। সো এটা কিন্তু গুগলও খুব পছন্দ করে, কারণ আপনি শুধু আপনার বায়ারদেরকে বা আপনার যে রিডাররা আসছেন তাদেরকে শুধু বাইং কন্টেন্টের দিকে না, ইনফরমেটিভ কন্টেন্টও দিচ্ছেন, যার কারণে তারা নলেজেবল হচ্ছে। সো চেষ্টা করবেন যে আপনার ব্লগে ইন্টারলিঙ্ক করার, আপনার ওয়েবসাইটের একটি পেজের সাথে সেম ওয়েবসাইটের আরেকটি পেজের ইন্টারলিঙ্ক করে দেওয়া। সো আমরা এখন চলে যাচ্ছি টিপ নাম্বার 5-এ, লাস্ট বাট নট দ্য লিস্ট। আমাদের লক্ষ্য রাখতে হবে রিডেবিলিটির উপরে। রিডেবিলিটি ব্যাপারটা মূলত আসছে আমাদের কতটা ন্যাচারালি আমরা আমাদের লেখাগুলোকে অডিয়েন্সদের সামনে ফুটিয়ে তুলতে পারি। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝতে পারবেন যে এটা ন্যাচারাল হয়েছে কিনা। সে কারণে আমাদের কিছু টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমার লেখাটি রিডেবল কিনা।
তার আগে আমাদের লেখার ক্ষেত্রে কিছু ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন আছে, যেগুলোর দিকে আমরা লক্ষ্য রাখতে পারি আমাদের লেখাটা রিডেবল কিনা তা বোঝার জন্য। যেমন প্যারাগ্রাফ লেন্থ, এটা নিয়ে আমরা একটু আগেই বললাম যে আমাদের প্যারাগ্রাফগুলো চেষ্টা করব খুব ছোট ছোট রাখার, অর্থাৎ প্যারা দিয়ে লেখার, 2-3টা বাক্যের বেশি যাতে আমরা না লিখি। 2-3টা বাক্য হলে আমরা প্যারা করে আরেকটা প্যারায় চলে যাব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিশন ওয়ার্ডস। এখন প্রশ্ন আসতেই পারে যে ট্রানজিশন ওয়ার্ডস কি? ট্রানজিশন ওয়ার্ডস হচ্ছে এমন কিছু শব্দ যেগুলোর মাধ্যমে আমরা দুটি বাক্যের মাঝে সম্পর্ক স্থাপন করতে পারি। যেমন এখানে কিছু শব্দ আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, অলসো, ইন দ্য সেম ওয়ে, জাস্ট অ্যাজ, সো, টু, লাইকওয়াইজ, সিমিলারলি, এগুলো আমরা ব্যবহার করতে পারি যখন সিমিলারিটির কথা আসে। টাইমের কথা যখন আসে, আফটার, আফটারওয়ার্ডস, অ্যাট লাস্ট, বিফোর, কারেন্টলি, ডিউরিং, আর্লিয়ার। সো এই কথাগুলো আমরা কখন বলতে পারি? যখন টাইমের কথা আমরা উল্লেখ করব। আমরা গুগলে ট্রানজিশন ওয়ার্ডস লিখে সার্চ দিলে এরকম অনেকগুলো লিস্ট পেয়ে যাব, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ব্লগগুলোকে রিডেবল করে তুলতে পারি। ঠিক আছে, এখন আমরা চলে আসছি মাল্টিমিডিয়া। সো মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি কি থাকতে পারে: ইমেজেস, ইনফোগ্রাফিক্স, অডিওস অ্যান্ড ভিডিওস। মাল্টিমিডিয়া মূলত আমরা কেন ব্যবহার করব আমাদের ব্লগে? সো আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা যখন লিখি, আমাদের লেখা কন্টেন্টগুলো যদি তার রিলেটেড কোনো ইমেজের মাধ্যমে আমরা দিতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অডিয়েন্সরা তাদের ভিজুয়ালি এটার সাথে কানেক্ট করতে পারবে। কারণ একটা ইমেজ বা ভিডিওর মাধ্যমে আমরা ওই রিলেটেড যে ব্লগগুলো লিখবো, সেটার কারণে লেখাটা আরো আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে। সো আমাদের ভিজিটররা কিন্তু আরো বেশি সময় নিয়ে এই ওয়েবসাইটটা ভিজিট করবে একমাত্র ইমেজেস, ভিডিওস, ইনফোগ্রাফিক্স ব্যবহার করার কারণে। সো চেষ্টা করব যাতে আমরা মাল্টিমিডিয়া ইউজ করতে পারি আমাদের ব্লগের মধ্যে। সো ব্লগে যখন আমরা এই মাল্টিমিডিয়া ইউজ করব, সেটা কিন্তু আমাদের এসইওতেও অনেক সাহায্য করবে ভিজুয়াল অ্যাপিলিং করার সাথে সাথে। সো আশা করছি যে আজকের এই 5টা টিপস আপনারা আপনাদের ব্লগে ইমপ্লিমেন্ট করবেন এবং কার্যকারী ফলাফল লাভ করতে পারবেন। এরকম ধরনের কন্টেন্ট আপনারা পেতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবারও অন্য কোনো টপিকের উপরে কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।